আমি কিন্তু আজকে ঘর গোছাতে পারবো না, আমার অনেক রান্না বান্না আছে। এখন বাজারে নতুন নতুন কচি কচি ঢেঁড়স উঠেছে, আর আমি বাজার থেকে ঢেঁড়স নিয়ে এসেছি। আজকে আমি ঢেঁড়সের ঝাল, ঢেঁড়সের চচ্চড়ি আর ঢেঁড়সের পরোটা রান্না করব। তাই প্রীতম, তুমি কিন্তু আজকে ঘর গোছাবে, ঠিক আছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রচনা? তুমি ঢেঁড়সের চচ্চড়ি রান্না করবে বলে আমি এখন অফিস ছেড়ে ঘর গোছাতে বসবো? আমার পক্ষে মোটেও সম্ভব না। তুমি রান্না করো, তারপর ঘর গুছিয়ে রেখো। রচনা প্রীতমের কোনো কথাই শুনতে চায় না। সে প্রীতমের ঘাড়ের উপর ঘর গোছানোর দায়িত্ব দিয়ে নিজে রান্নাঘরে রান্না করতে চলে যায়, আর কচি কচি ঢেঁড়স দিয়ে ঢেঁড়সের বিভিন্ন ধরনের রান্না বান্না করতে শুরু করে দেয়। এখন যেহেতু শীতের সময় শুরু হচ্ছে, তাই রচনা এবার প্রত্যেক দিন ঢেঁড়স খাবে, কারণ সে ঢেঁড়স খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। আর রচনা যখন ঢেঁড়স রান্না করে এমন সময়, আজকে সব ঢেঁড়সের রান্নায় একটু কালো জিরে ছড়িয়ে দেব, তাতে টেস্ট আরো বেড়ে যাবে। উফ, মনে হচ্ছে এই ঢেঁড়স গুলো যেন কড়াই থেকে আমাকে প্রপোজ করছে। আই লাভ ইউ ঢেঁড়স, তোমাকে কুচকুচ করে কাটতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে খেতে আমার খুব ভালো লাগে। এভাবেই রচনা ঢেঁড়স রান্না করে আর ঢেঁড়সের সঙ্গে গল্প করতে থাকে, যা দেখে তার ননদ প্রিয়াঙ্কা ভাবে বৌদি হয়তো পাগল হয়ে গেছে। তাই সে তাড়াতাড়ি করে কমলা দেবীকে ডেকে নিয়ে চলে আসে, আর মা মেয়ে দুজনে মিলে দেখে বৌমা ঢেঁড়সের চচ্চড়ির সঙ্গে গল্প করছে। বৌমা, তুমি অর্ধেক পাগল আমি জানতাম, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে তুমি ফুল ম্যাড। না হলে কেউ এরকম ঢেঁড়সের সঙ্গে গল্প করতে পারে না। তোমার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে গল্প করার দুদণ্ড সময় নেই, আর তুমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেঁড়সের তরকারির সঙ্গে গল্প করছো। দেখলে ঢেঁড়স, আমি তোমাকে ভালোবেসে রান্না করছি আর তোমার সঙ্গে গল্প করছি, সেটা আমার শাশুড়ি মায়ের সহ্য হচ্ছে না। উফ মা, আপনি কেন সবসময় আমাকে বাধা দেন বলুন তো? আমার এত কথা পছন্দ নয়, আমার ঢেঁড়সের প্রাণ আছে, আর আমি তাই ঢেঁড়সের সঙ্গে গল্প করছি। ওমা, ওই দেখো বৌদি কি বলে, ঢেঁড়সের নাকি প্রাণ আছে। এসব শুনে আমার বুক ধুকপুক করছে। আমি কোথাও এরকম কথা শুনিনি। তুমি রান্নাঘর থেকে চলো, না হলে আমরাও কিন্তু পাগল হয়ে যাব। বৌদি যা পারছে করুক। এই বলে তারা মা মেয়ে দুজনে রান্নাঘর থেকে চলে যায়। অন্যদিকে প্রীতম অফিসের কাজ বাদ দিয়ে ঘর পরিষ্কার করতে থাকে, আর এরই মধ্যে রচনার ঢেঁড়সের বিভিন্ন রকমের রান্না হয়ে গেলে সে ঘরে চলে যায়। কিন্তু ঘরে গিয়ে সে দেখে যে প্রীতম কোনো রকমে ঘর গুছিয়ে রেখেছে, আর যেটা দেখে রচনার মোটেই পছন্দ হয় না। তোমাকে বললাম যে ঘর পরিষ্কার করে বিছানা ঝাড়তে হবে, ঘর মুছতে হবে, তুমি কি করলে? তোমার দ্বারা একটা কাজও ঠিক করে হয় না। অকর্মার ঢেকি একটা, ঢেঁড়স কোথাকার, কোনো রকম কোনো কাজ করতে পারো না। তুমি আমাকে ঢেঁড়স বললে? তোমার এত বড় সাহস? তুমি নিজের স্বামীকে ঢেঁড়স বলতে পারলে? আমি কত কষ্ট করে অফিসের কাজ করে ইনকাম করি, তোমার জন্য ঘর গুছিয়ে দিলাম, আর তুমি আমাকে ঢেঁড়স বলে অপবাদ দিলে? ঢেঁড়স মোটেই একটা অপবাদ নয়, ঠিক আছে? তুমি কাজ করতে পারোনি তাই আমি তোমাকে ঢেঁড়স বলেছি, আর আমি তো ঢেঁড়স সব থেকে বেশি ভালোবাসি, তাই তুমি আমার বর, সেই জন্যই তো তুমি আমার ঢেঁড়স। রচনার মুখে এরকম পাগল পাগল কথা শুনে প্রীতমের মাথা গোল গোল করে ঘুরতে শুরু করে, তাই সে ঘরে দাঁড়ায় না, সে সোজা ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন রচনা তার ননদের সঙ্গে বাজারে যায়। এমন সময় প্রিয়াঙ্কা নিজের মন পছন্দ মতো মাছ মাংস ইত্যাদি কিনতে শুরু করে, কিন্তু রচনা কিছুতেই সবজি বাজারের দিকে যেতে পারে না, কারণ প্রিয়াঙ্কা তার বৌদিকে সেখানে যেতেই দেয় না। এটা আবার কি প্রিয়াঙ্কা? তুমি আমাকে বললে যে বাজার করবে, তাহলে চলো ঢেঁড়স কিনতে যাই। তুমি তোমার মন পছন্দের মাছ মাংস সবকিছুই তো কিনে ফেললে, কিন্তু এগুলো রান্না করবে কি দিয়ে? এগুলো রান্না করার জন্য তো ঢেঁড়স দরকার। তোমার মনে হয় পেট খারাপ হয়েছে? মাছ মাংস কেউ ঢেঁড়স দিয়ে রান্না করে? আর ফ্রিজ ভর্তি ঢেঁড়স পড়ে আছে, তুমি এত ঢেঁড়স কিনে ফ্রিজে জমিয়েছো যে অন্য কিছু ফ্রিজে রাখার মতো জায়গা নেই, তাই তোমাকে আর ঢেঁড়স কিনতে হবে না। ননদের কথা শুনে বৌদি ভীষণ পরিমাণে রেগে যায়, ফলে রচনা আর কোনোভাবেই দাঁড়াতে চায় না। সে তাড়াতাড়ি করে একা একা সবজি বাজারের দিকে যায়, আর সেখানে কাছাকাছি ঢেঁড়সের গন্ধ পেয়ে তার মন একেবারে খুশি হয়ে ওঠে। বাজারে কত সুন্দর কচি কচি সবুজ সবুজ ঢেঁড়স উঠেছে, আর আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে দেখো, ওরা নাকি ঢেঁড়স খেতে পছন্দ করে না। আমি তাড়াতাড়ি করে 10 কেজি ঢেঁড়স কিনে ফেলি। এই বলে রচনা যখন ঢেঁড়স কিনতে যায়, তখন ঢেঁড়স বিক্রেতা কিছুতেই তাকে ঢেঁড়স বিক্রি করতে চায় না, কারণ সেই ঢেঁড়স আগে থেকে একজন এসে বুকিং করে রেখে গেছে। আর যা শুনে রচনা ভীষণ পরিমাণে রেগে যায়, তাই তখনই সে বাজারওয়ালার সঙ্গে ঝগড়া করতে মেতে ওঠে। কোন হরিদাস পাল ঢেঁড়স বুক করে রেখে যেতে পারে? এই ঢেঁড়সগুলো আমি কিনবো, কারণ আমি ঢেঁড়স খেতে পছন্দ করি। দাদা, আপনি তাড়াতাড়ি করে ঢেঁড়সগুলো আমার ব্যাগে ভরে দিন। না না দিদি, এরকম হয় না। এই ঢেঁড়সগুলো আগে থেকে অগ্রিম বুকিং করা আছে, আর এর জন্য বাবু টাকাও দিয়ে গেছেন, তাই আপনাকে ঢেঁড়স বিক্রি করতে পারবো না। আপনি জোর করবেন না দয়া করে।
বাজারওয়ালা এরকম করে বললে রচনা আরো রেগে যেতে শুরু করে। আর সেই মুহূর্তে সেখানে স্বপনবাবু চলে আসে, কারণ সে আগে থেকে টাকা দিয়ে ঢ্যাঁড়স বুক করে রেখেছে। আর রচনা যখন সেই ঢ্যাঁড়সগুলো কেনার জন্য জোর করতে শুরু করে, তখন স্বপনবাবু বলে, দিদি ভাই, আপনি দয়া করে জোর করবেন না। এই ঢ্যাঁড়সগুলো আমার ভীষণ পরিমাণে দরকার, তাই জন্য আমি আগে থেকে টাকাটা দিয়ে মাছের বাজারে গিয়েছিলাম, কারণ আমার বউয়ের খুব শরীর খারাপ আর ডাক্তার ওনাকে বেশি বেশি করে ঢ্যাঁড়সের ঝোল খেতে বলেছেন। সে কি, আপনার বউয়ের শরীর খারাপ বলে আমি ঢ্যাঁড়স খেতে পারবো না? এর কোনো মানে আছে? আপনি যখন আগে থেকে টাকা দিয়েই গেছেন, তাহলে ঢ্যাঁড়স নিয়ে যাননি কেন? সুতরাং এই ঢ্যাঁড়স আমি বেশি বেশি দাম দিয়ে এখন কিনবো। আপনি কিন্তু এবার অসভ্যতামি করছেন দিদি। আমি বারবার বলছি ঢ্যাঁড়সগুলো আমি কিনবো, তবু আপনি আমার কথা শুনছেন না। দাদা, আপনি ঢ্যাঁড়স কেজি প্রতি 50 টাকায় বিক্রি করছেন, তাই তো? আমি আপনাকে এই ঢ্যাঁড়স কেনার জন্য 500 টাকা দেব, তাহলে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হবে না। রচনার মুখে এরকম কেজি প্রতি 500 টাকা দেওয়ার কথা শুনি বাজারওয়ালা ভীষণ পরিমাণে লোভে পড়ে যায়। তাই সে স্বপনবাবুর অগ্রিম অ্যাডভান্সের টাকা তাকে ফিরিয়ে দেয় আর 500 টাকা কেজি প্রতি ঢ্যাঁড়স রচনাকে বিক্রি করে, যার ফলে রচনা মনে মনে যুদ্ধ জয়ের মতো আনন্দ উপভোগ করতে থাকে। কিন্তু যা দেখে স্বপনবাবুর মনে মনে ভীষণ পরিমাণে রাগ হয়, কারণ সে আগে এত নিষ্ঠুর মানুষ কখনো দেখেনি। এটা কিন্তু আপনি ঠিক করলেন না। আমি মানছি আপনি ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন, তবু একজনের শরীর খারাপ শুনেও আপনি ঢ্যাঁড়স কিনে নিলেন। এর ফল কিন্তু আপনি একদিন পাবেন বলে দিলাম। এই বলে স্বপনবাবু সেখান থেকে চলে যায় আর রচনা তার কথাতে কোনো পাত্তা দেয় না। এরকম দৃশ্য দেখে প্রিয়াঙ্কা তার বৌদির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই প্রিয়াঙ্কাও রচনাকে কথা শোনাতে শুরু করে। তুমি এতদিন ঢ্যাঁড়স নিয়ে যে পরিমাণে পাগলামি করেছো, তার জন্য আমরা কিচ্ছু বলিনি, কিন্তু আজকে বাজারে সবার সামনে তুমি এই ঢ্যাঁড়সের জন্য হাজার হাজার টাকা খরচ করে ফেললে। আর বেচারা ওই লোকটা অগ্রিম টাকা দিয়েও ঢ্যাঁড়স কিনতে পারলো না। এটা কিন্তু তুমি ঠিক করলে না বৌদি। এই চুপ করো তো, বেশি বড় বড় কথা বলো না। তোমার দাদা অনেক টাকা রোজগার করে নিয়ে আসে, সুতরাং আমি ঢ্যাঁড়সের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি। আমি আমার বরের টাকা খরচা করছি, তাতে তোমার কি? এই বলে রচনা তার ননদের সঙ্গে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরেই রচনা রান্নাঘরে ঢুকে গরম গরম ঢ্যাঁড়সের পরোটা এবং ঢ্যাঁড়স ভাজা রান্না করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিনই রচনার ঢ্যাঁড়স পাগলামি যেন বাড়তে থাকে। একদিন অফিস থেকে আসার পর প্রীতম তার বউয়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। রচনা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করেছো। প্রত্যেকদিন আমাকে অফিসের টিফিনে এরকম ঢ্যাঁড়সের পরোটা, ঢ্যাঁড়সের চচ্চড়ি, ঢ্যাঁড়সের তরকারি কেন দিচ্ছ? আমি একদমই ঢ্যাঁড়স খেতে পছন্দ করি না। আর প্রত্যেকদিন আমার টিফিনে ঢ্যাঁড়স দেখে আমার বন্ধুরা কিন্তু আমাকে খেপাচ্ছে। তোমার বন্ধুরা ঢ্যাঁড়সের গুণাগুণ জানে না, তাই তোমাকে খেপাচ্ছে। সুতরাং তুমি অত কথাই কান দিও না। আমি তোমাকে ঢ্যাঁড়সের টিফিন দেবো মানে তোমাকে ঢ্যাঁড়স খেতেই হবে। আর তোমার যদি খেতে পছন্দ না হয়, তাহলে তুমি বাইরে থেকে খাবার কিনে খেয়ে নেবে। প্রীতমের এরকম কাকতি মিনতি শুনে রচনার কিছু যায় আসে না, কারণ সে ঢ্যাঁড়স ছাড়া অন্য কোনো কিছু রান্না করতেই চায় না। আর সে নাইবা রান্না বান্নার দায়িত্ব অন্য কারোর হাতে দিতে চায়। তাই তার শাশুড়িমা এবং ননদ চাইলেও নিজেদের পছন্দ মতো খাবার রান্না করতে পারে না। তাই সবাইকে বাধ্য হয়ে পড়ে পড়ে শুধু ঢ্যাঁড়স খেতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন রচনা তার মাকে ফোন করে এবং মায়ের কাছ থেকে নতুন ঢ্যাঁড়সের রেসিপি জানতে শুরু করে। আচ্ছা মা, তুমি তো আমাকে দারুণ রেসিপি বললে, টমেটো সস দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি। ঠিক আছে, আমি এটা রান্না করে সবাইকে খাওয়াবো। তোমার মা হচ্ছে নষ্টের গোড়া। ছোটবেলা থেকে তোমাকে ঢ্যাঁড়স খাইয়ে খাইয়ে মানুষ করেছে, আর এখনো আমার বাড়িতে তোমার মা ঢ্যাঁড়সের সব রকম রান্না ঢুকিয়ে দিয়েছে। আমি কিন্তু এটা মেনে নেব না রচনা। প্রীতমের কথা শুনে রচনা ফোন রেখে দেয়, কিন্তু রচনা তখনই রান্নাঘরে গিয়ে টমেটো সস দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি রান্না করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন প্রীতম রচনাকে বলে, রচনা, আজকে তোমার ঢ্যাঁড়স রান্না মনে হচ্ছে সার্থক হবে, কারণ আমার বস আর বসের বউ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে আসছে। আর ওনারা ঢ্যাঁড়সের রান্না ভীষণ পরিমাণে পছন্দ করে, আর বিশেষ করে বসের বউ ঢ্যাঁড়স বলতে পাগল। তাই তুমি আজকে ভালো করে ঢ্যাঁড়সের চচ্চড়ি, ঢ্যাঁড়সের পরোটা সবকিছু রান্না করে নাও, বুঝেছো? প্রীতমের কথা শুনে রচনা খুশিতে একেবারে নেচে ওঠে, কারণ আজকে সে মন খুলে সবার অনুমতিতে ঢ্যাঁড়স রান্না করতে পারবে। সেই জন্য রচনা তাড়াতাড়ি করে ঢ্যাঁড়সের বিভিন্ন রকমের রেসিপি রান্না করতে শুরু করে। আর আজকে সে ভালো মতো স্বাদ করে ঢ্যাঁড়সের পোলাও, ঢ্যাঁড়সের চচ্চড়ি, কালো জিরা দিয়ে ঢ্যাঁড়স ইত্যাদি রান্না করে ফেলে। এভাবেই যখন রচনার রান্না বান্না হয়ে যায়, তোমার বস আর বসের বউ কখন আসবে? কারণ আমি কখন থেকে রান্না বান্না করে বসে আছি, আর ঢ্যাঁড়সের তরকারি রান্না করার পর রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এই বলতে বলতে প্রীতমের বস স্বপনবাবু এবং তার স্ত্রী রানী দেবী সেখানে এসে উপস্থিত হয়। স্বপনবাবু এবং রচনা দুজনে দুজনকে দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ স্বপনবাবু ভাবতে পারেনি যে রচনা হলো তার অফিসের এমপ্লয়ি প্রীতমের বউ। এ কি, আপনি এখানে কি করছেন? তার মানে আপনি কি প্রীতমের বস?
হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, আমি প্রীতমের বস। আর প্রীতম, আমি যদি জানতাম যে এই মহিলা তোমার বউ, তাহলে কোনোদিনও তোমাদের বাড়িতে ঢেঁড়সের তরকারি খেতে আসতাম না। আমার বউ ঢেঁড়স খেতে পছন্দ করে, আর তুমি বলেছিলে তোমার বউ ঢেঁড়সের বিভিন্ন রকম রান্নাও করতে পারে, তাই আমি এসেছি। কিন্তু আমার মনে হচ্ছে আমি খুব ভুল করেছি। স্বপনবাবু এরকম করে বললে প্রীতম এবং তার মা ভীষণ পরিমাণে অবাক হয়। এমন সময় স্বপনবাবু সেদিনের ঘটনা বলতে শুরু করে, আর সেই ঘটনা শোনার পর প্রীতম প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমার বসের বউ অসুস্থ, আর ওনাকে ডাক্তার ঢেঁড়স খেতে বলেছে, আর তুমি বাজার থেকে বেশি বেশি টাকা দিয়ে ঢেঁড়স কিনে এনেছো। আমি কি করে জানবো ইনি তোমার বস? আমি যদি জানতাম তাহলে আমি ঢেঁড়স কিনতাম না, ওনাকেই তো দিয়ে দিতাম। আপনার জানার দরকার নেই যে আমি ওর বস, কিন্তু আপনি একজন ভদ্র মানুষ হিসাবে আমার বউয়ের শরীরের অবস্থা চিন্তা করে আমাকে ঢেঁড়স কিনতে দিতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। সেই জন্য প্রীতম, তুমি কিছু মনে করো না, আমি তোমার প্রমোশন আটকে দিলাম। তোমার ওয়াইফের ব্যবহার এত বাজে, তার এফেক্ট তো তোমার উপর পড়বেই, তাই না? প্লিজ স্যার, এরকম করবেন না, তা নাহলে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। প্লিজ স্যার, আমার বউ দোষ করেছে আমি মানছি, কিন্তু তার শাস্তি আপনি আমাকে দেবেন না। হ্যাঁ স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনার যত ইচ্ছে আপনি তত ঢেঁড়স খেতে পারেন, আর আমি আপনার বউয়ের জন্য ঢেঁড়সের তরকারি প্যাক করে দেব, কিন্তু আমার বরকে আপনি শাস্তি দেবেন না প্লিজ। আমি সেদিনকে বাজার থেকে ঢেঁড়স কিনতে পারিনি বলে আমার বউ পরপর 2 দিন ঢেঁড়সের তরকারি খেতে পারেনি, সেই কারণে ওনার সমস্যা হয়ে গেছিল, আর ওনাকে আবার ডাক্তার দেখাতে হয়েছে, তাই আমার কিছু করার নেই। এভাবেই স্বপনবাবু তার বউকে নিয়ে সেখানে এক মুহূর্ত দাঁড়াতে চায় না। সে তখনই প্রীতমের বাড়ি থেকে চলে যায়, যার ফলে 2 মাসের জন্য প্রীতমের প্রমোশনও আটকে যায়। আর এই 2 মাসে রচনা নিজের ভুল বুঝতে পারে এবং সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। এমনকি রচনা প্রীতমের সঙ্গে তার অফিসে গিয়ে স্বপনবাবুর কাছে বারবার করে ক্ষমা চায়, যার ফলে স্বপনবাবু রচনাকে ক্ষমা করে দেয় আর প্রীতমের প্রমোশন দিয়ে দেয়। আর এমন ঘটনার পর থেকে রচনা আর কখনো ঢেঁড়স পাগলামি করে না। বৈশাখী তার বাবা মা এবং এক ছোট ভাই বল্টুর সঙ্গে বাস করে। বৈশাখীর বাবার এখন বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে জীর্ণ দশা, সেই কারণে কমলবাবু এখন রোজগার করার মতো কোন রকমের পন্থার সঙ্গে যুক্ত নেই। বৈশাখীর ছোট ভাই বল্টুর বয়স এখন 10 বছর। তার পড়াশোনার খরচ বহন করার মতো সামর্থ্য তার বাবা মায়ের নেই। এরকম পরিস্থিতিতে বৈশাখীকেই তার সংসারের হাল ধরতে হয়। সেরকম ভাবে সে নিজেদের সংসারের জন্য কিছু করতে না পারলেও বাচ্চাদেরকে টিউশন পড়িয়ে যা টাকা রোজগার করে তাই দিয়ে সে কোনো রকমে তাদের সংসারের অভাব অনটন দূর করার চেষ্টা করে। সেই সাথে বৈশাখী স্কুলের শিক্ষিকা হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে নিজেকে চাকরির জন্য প্রস্তুত করতে থাকে। একদিন বৈশাখী একটা অনেক বড় প্রাইভেট স্কুলে চাকরি পায়। মা, আমি চাকরিটা পেয়ে গেছি, আর জানো আমার স্যালারি কত? 40,000 টাকা। উপরওয়ালা আমাদের প্রার্থনা স্বীকার করেছে মা, তুমি দেখবে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না, সব ঠিক হয়ে যাবে। বৈশাখীর কথা শুনে তার বাবা মায়ের চোখে জল চলে আসে। মা, এবার আমাকে অনেক কিছু করতে হবে। প্রথমত বাবাকে ভালো ডাক্তার দেখাতে হবে, বেশি করে টাকা জমিয়ে আমাদের বাড়িটাও তো মেরামত করতে হবে। আর বাবা, তোমার চশমাটা অনেক পুরানো হয়ে গেছে, আমি জানি এই চশমাটা দিয়ে দেখতে তোমার খুব অসুবিধা হয়, সেই কারণে আমি আগে স্যালারি পেলে তোমার জন্য নতুন চশমা কিনে আনবো। আর বল্টু, তোর জন্মদিনে আমি এবার তোকে তোর পছন্দের ক্রিকেট কিট গিফট করব, ঠিক আছে? আর হ্যাঁ মা, তোমার জন্য কিন্তু অবশ্যই কিছু শাড়ি কিনতে হবে। তোমার শাড়িগুলো দেখো বড্ড পুরানো হয়ে গেছে। হয়েছে হয়েছে, তুই এবার থাম। তুই এত পরিশ্রম করেছিস বলেই আজকে আমরা এই খুশির দিনটা দেখতে পারলাম। পরের দিন থেকে বৈশাখী নতুন চাকরিতে জয়েন করে। প্রথম দিনই সে ক্লাসে গিয়ে বাচ্চাদেরকে পড়িয়ে সকলের মন জয় করে নেয়। বৈশাখীর মধ্যে ভরপুর মাত্রায় প্রতিভা ছিল। বিষয় সম্পর্কে তার মধ্যে যেরকম জ্ঞান ছিল, তেমনি বাচ্চাদেরকে সুন্দরভাবে পড়ানোর কৌশল পদ্ধতি সবই তার আয়ত্তের মধ্যে ছিল। এইভাবেই খুব ভালো মতো 1 সপ্তাহ কাটে। কিন্তু তারপরেই একদিন বৈশাখীর জীবনে শুরু হয় এক নতুন সমস্যা। বৈশাখীকে 8ম শ্রেণীর শ্রেণী শিক্ষিকার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ওই ক্লাসে মৌপ্রিয়া নামে একটি মেয়ে ছিল, যে মেয়েটি খুবই জেদি এবং অহংকারী প্রকৃতির ছিল। তার একমাত্র কারণ ছিল মৌপ্রিয়ার বাবা রামপ্রসাদ বাবু ওই প্রাইভেট স্কুলের ট্রাস্টি ছিল, অর্থাৎ রামপ্রসাদ বাবুর টাকাতেই ওই স্কুলটা চলতো। আর সেই কারণেই মৌপ্রিয়া কাউকেই ভয় করতো না। এই, তোরা আমাদের নতুন ক্লাস টিচারকে দেখেছিস? কেমন ছেঁড়া ফাটা পুরানো জামা কাপড় পরে স্কুলে আসে। আমার মনে হচ্ছে ম্যাডামটা না ভীষণ গরিব। আমাদের স্কুলে তো আরো অনেক টিচার আছে, সবাই তো কি সুন্দর সেজে গুজে ভালো জামা কাপড় পরে আসে। বৈশাখী ম্যাডামকে দেখলেই না আমার ওনার কাছে একদম পড়তে ইচ্ছা করে না।
আমার তো বৈশাখী ম্যাডামকে খুব ভালো লাগে। ম্যাডামের পড়ানোর স্টাইলটা আলাদা। আর জামা কাপড় দেখে কি করব, কারণ আমি তো স্কুলে পড়তে আসি। ও বুঝলাম, তোর গায়ে তো লাগবেই, কারণ তোরাও তো বৈশাখী ম্যাডামের মতো গরিব। গরিবদেরকে নিয়ে বাজে কথা বললে গরিবদের গায়ে তো লাগবেই। এই বলে মৌপ্রিয়া সেখান থেকে চলে যায়। সে তার ক্লাসের বাকি ছাত্রছাত্রীদের সঙ্গেও বৈশাখী ম্যাডামকে নিয়ে সমালোচনা করতে থাকে। কিছুক্ষণ পর তাদের বৈশাখী ম্যাডাম ক্লাসে আসে। সকলে ম্যাডামকে দেখে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং উইশ করলেও মৌপ্রিয়া ইচ্ছা করে উঠে দাঁড়ায় না। সে নিজের বেঞ্চে চুপ করে বসে থাকে। ক্লাসে সবাই উঠে দাঁড়িয়েছে, তুমি উঠে দাঁড়ালে না কেন? ও বুঝেছি, আমি ক্লাসে এসেছি, তুমি লক্ষ্য করনি, তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আচ্ছা, এবার সবাই বসে পড়ো, কেমন? আরে ম্যাডাম, আপনি এসেছেন? সরি ম্যাডাম, আমি না আপনাকে দেখে ভেবেছি আমাদের স্কুলের কাজের মাসি বোধহয় আমাদের ক্লাসরুম পরিষ্কার করতে এসেছে। আসলে আপনাকে দেখে, আপনার পোশাক আশাক দেখে আমার তাই মনে হয়েছে, আর আমি অতটা খেয়াল করিনি বলে উঠে দাঁড়ালাম না। দেখো, আমি তোমাদের শিক্ষিকা। আমাদের শিক্ষিকাদের কাজ হলো তোমাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করা। তোমাদের পুঁথিগত শিক্ষা দেওয়ার পাশাপাশি তোমাদেরকে নৈতিক শিক্ষা দেওয়াটাও কিন্তু আমাদের কাজ। একজন শিক্ষিকার সঙ্গে এরকম ভাবে কথা বলতে নেই। শিক্ষক শিক্ষিকাদের সম্মান করতে শেখো, তাদের সঙ্গে সংযত হয়ে কথা বলতে শেখো, কেমন? কিছুক্ষণের মধ্যেই বৈশাখী ম্যাডাম পড়ানো শুরু করলে সবাই পড়াশোনাতে মন দিলেও মৌপ্রিয়া ইচ্ছা করে বৈশাখী ম্যাডামের পড়া শোনে না। সে তার আশেপাশের বন্ধু বান্ধবদের বিরক্ত করতে থাকে। বৈশাখী ম্যাডাম এই দেখে খুব ভালো মতো বুঝতে পারে মৌপ্রিয়া ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে একটু আলাদা। তাই সে মনে মনে ঠিক করে মৌপ্রিয়ার দিকে তাকে ভালোভাবে নজর দিতে হবে। পরের দিন মৌপ্রিয়া অনেক দেরি করে স্কুলে আসে। এ কি মৌপ্রিয়া, তুমি এত দেরি করে স্কুলে এলে? প্রথম ক্লাসটা তো প্রায় শেষ হয়ে গেল। আমাদের স্কুলের নিয়মটা কি তুমি জানো না? এত দেরি করে স্কুলে এসেছো কেন তুমি? আমি ইচ্ছা করেই দেরি করে স্কুলে এলাম, যাতে আমাকে আপনার ক্লাসটা করতে না হয়, কারণ আপনার ক্লাসটা আমার বড্ড বোরিং লাগে। শোনো, আজকে তোমাদের সেকেন্ড পিরিয়ডটা হবে না। তোমাদের এই সেকেন্ড পিরিয়ডটা আমিই নেব, কারণ তোমাদের কবিতা ম্যাডাম আজকে আসেননি। আর তুমি দেরি করে স্কুলে আসার জন্য আমি তোমাকে ক্লাসে বসতে দেব না। তুমি এখন এই পিরিয়ডটা ক্লাসের সামনেই দাঁড়িয়ে থাকবে। বৈশাখী ম্যাডামের মুখে এমন কথা শুনে মৌপ্রিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। আপনার সাহস কি করে হলো? আপনি আমাকে শাস্তি দিচ্ছেন? আপনি জানেন এই স্কুলটা আমার বাবার টাকাতে চলছে। আমার বাবা যদি স্কুলে টাকা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই স্কুলটাও বন্ধ হয়ে যাবে। ধরতে গেলে তো এই স্কুলটা আমার বাবারই। আমার বাবার স্কুলে আমি কখন আসবো না আসবো, সেটা কি আপনি ঠিক করে দেবেন? দেখো, এই ধরনের কথা তুমি কিভাবে বলতে পারছো আমি জানি না, তবে এই স্কুলের নিয়ম কানুনগুলো তো তোমাকে মানতেই হবে। আমি স্কুলের সমস্ত নিয়ম কানুন পালন করব, কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে পারবো না, কারণ আপনাকে আমার একদমই পছন্দ নয়। আর এখন আমি নিজের জায়গাতেই বসবো। তুমি এতটা বেয়াদবি কিভাবে করতে পারো? তোমার নামে হেড স্যারের কাছে কমপ্লেন করতেই হবে, কারণ এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। তোমাকে দেখে ক্লাসের অন্যান্য বাচ্চারাও তো খারাপ হতে পারে। এই শুনে মৌপ্রিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৈশাখী ম্যাডাম মৌপ্রিয়াকে সঙ্গে নিয়ে হেড স্যারের রুমে যায়। মৌপ্রিয়া সেখানে গিয়ে দেখে তাদের হেড স্যারের সঙ্গে তার বাবাও সেখানে উপস্থিত আছে। এই দেখে মৌপ্রিয়া নাটক করে কান্নাকাটি করতে শুরু করে। বাবা, তুমি এখানে এসে খুব ভালো করেছো। বাবা, এই টিচারটা খুব খারাপ। যেদিন থেকে স্কুলে এসেছে সেদিন থেকে সবসময় আমাকে বিরক্ত করে। তুমি তো জানো বাবা, আমি পড়াশোনাতে কত ভালো, তারপরেও আমাকে সবসময় বকাবকি করে। আমাকে প্রত্যেক দিন কঠিন কঠিন শাস্তি দেয়। বাবা, তুমি এই ম্যাডামটাকে স্কুল থেকে বের করে দাও, না হলে কিন্তু আমি আর কখনো পড়াশোনা করব না। আমি স্কুলে পড়াই ছেড়ে দেব। নিজের মেয়েকে এভাবে কাঁদতে দেখে রামপ্রসাদ বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়। এ কি, আপনি আমার মেয়ের সঙ্গে কি করছেন? মোহন বাবু, আপনার স্কুলে তাহলে এসব হচ্ছে? আমি তো আপনাকে বলেছিলাম যে আমার মেয়ের প্রতি আপনাদের সবাইকে ভালো মতো নজর রাখতে হবে। আপনি আজ এই মহিলাকে স্কুল থেকে বের করে দিন। দেখুন স্যার, আপনি ভুল ভাবছেন। আপনি আপনার মেয়ের কথা বিশ্বাস করবেন না। আপনার মেয়ে সবটাই মিথ্যা কথা বলেছে। আমি শুধুমাত্র মৌপ্রিয়াকে ভালো শিক্ষা দেওয়ার জন্যই। চুপ করো বৈশাখী, তোমার কোনো কথাই আমি শুনতে পারবো না। তোমার চাকরি বাঁচা থেকে শেষ পর্যন্ত আমাদের চাকরিটাই চলে যাবে, তাই জন্য তোমাকে স্কুল থেকে বেরিয়ে যেতেই হবে। আমার আর কিচ্ছু করার নেই, কারণ রামপ্রসাদ বাবুকে ছাড়া স্কুলটা চালানো কখনোই সম্ভব নয়।
এই কথা শুনে বৈশাখী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে অনেকবার করে হাত জোড় করে তাদের কাছে অনুরোধ করলেও বৈশাখীর কথা তারা কেউ শোনে না। বৈশাখী ম্যাডামকে স্কুল থেকে তাড়িয়ে দিতে পেরে মৌপ্রিয়া মনে মনে খুবই খুশি হয়। বৈশাখী কাঁদতে কাঁদতে স্কুল থেকে বেরিয়ে আসে। সে কি করবে কিছুই বুঝে না পেয়ে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। হে উপরওয়ালা, এসব কি হয়ে গেল? এতদিন পর এত কষ্ট করে আমি এত ভালো একটা চাকরি পেয়েছিলাম, আর সেই চাকরিটাও হাতছাড়া হয়ে গেল। এত বছর পর আমরা আশার আলো দেখতে পেলাম, আমার চাকরিটা চলে গেছে। আমি বাবা মাকে বলবো কিভাবে? নানান ভাবনা চিন্তা করে বৈশাখী শেষ পর্যন্ত বাড়িতে ফিরে আসে। বৈশাখী বাড়িতে এসে কাঁদতে কাঁদতে তার বাবা মাকে সবটা বলে। তুই কাঁদিস না রে মা, তোর সঙ্গে যা হয়েছে বড্ড অন্যায় হয়েছে। দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। তুই এরকম ভাবে কেঁদে কেঁদে নিজের শরীর খারাপ করিস না। তুই আগে যেরকম টিউশন পড়াতিস ওরকমই টিউশন পড়ানো শুরু কর, আর সেই সাথে আবার অন্য স্কুলে চাকরি পাওয়ার চেষ্টা কর। তোর মধ্যে তো এত ট্যালেন্ট আছে, তুই আবার চাকরি পেয়ে যাবি দেখিস। বৈশাখীকে তার বাবা মা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বৈশাখী মনে মনে ঠিক করে সে আবার টিউশন পড়াবে, কিন্তু এবার কোনো বাবা মাই বৈশাখীর কাছে নিজের বাচ্চাদেরকে পড়াতে চায় না। তোমার কাছে আমার মেয়েকে পড়তে দেব না। শুনেছি তোমাকে নাকি স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। যে টিচারকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই টিচারের কাছে আমরা আমাদের ছেলে মেয়েকে পড়াবো কেন? পৃথিবীতে কি টিচারের অভাব পড়েছে নাকি? তুমি নিশ্চয়ই ভালো পড়াতে পারো না, কিংবা তোমার স্বভাব খারাপ, সেই জন্যই তো তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। আপনারা এরকম বলবেন না। আমার সঙ্গে কি হয়েছে সেটা না জেনেই আপনারা এরকম ভাবে বিচার করতে পারেন না। আমি আপনাদের বাচ্চাদেরকে ভালো করে পড়াবো, আমি কথা দিচ্ছি। না বাবা না, তুমি চাকরির ব্যবস্থা করো, তারপর আমরা ভেবে দেখব। যারা স্কুলের টিচার হয় কিংবা বড় কোনো স্কুলের টিচার হয় তারাই তো ভালো পড়াতে পারে, আর যেসব টিউশন মাস্টাররা কোনো চাকরি পাচ্ছে না তার মানেই তো তারা ভালো পড়াতে পারে না। এভাবেই বৈশাখীর কাছে কোনো স্টুডেন্টই পড়তে আসে না। বৈশাখীর পরিবারের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। সংসার চালানোর জন্য ফাল্গুনীর মাকে নিজের সোনা গহনা পর্যন্ত বন্ধক দিতে হয়। এরকম পরিস্থিতিতে বৈশাখী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। একদিন বৈশাখী খবর পায় তাদের জেলার মধ্যে যতগুলো সরকারি এবং বেসরকারি স্কুল আছে সবগুলো স্কুল মিলিয়ে একটা বিশাল বড় শিক্ষানীয় কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। ওই কম্পিটিশনে যে কোনো শিক্ষক শিক্ষিকায় অংশগ্রহণ করতে পারবে এমনটাই বলা হয়। ওই কম্পিটিশনে বলা হয় একজন শিক্ষক কিংবা শিক্ষিকাকে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষানীয় কোনো ইভেন্টের আয়োজন করতে হবে। খবরের কাগজে এরকম খবর দেখার পর বৈশাখী খুবই খুশি হয়। মা, আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করব। এখানে টিউশন টিচারদেরও অ্যালাউ করা হবে, আর এই কম্পিটিশনে যদি আমি জিততে পারি তাহলে আমি 3 লক্ষ টাকা পুরস্কার পাবো। আর শুধু তাই নয়, আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবো, আর আমিও ইন্টারভিউতে পাশ করলে ভালো চাকরি পাবো। কিন্তু ওখানে তো শিক্ষানীয় ইভেন্ট তৈরি করতে বলেছে, আর যার জন্য কমপক্ষে 10টা ছাত্রছাত্রী প্রয়োজন হবে। তুই এখন 10টা বাচ্চা কোথায় পাবি? তোর কাছে তো কেউ এখন টিউশনও পড়তে চাইছে না। কি করবি তাহলে তুই? বাচ্চা কোথায় পাবি? বৈশাখী তার মায়ের কথা শুনে চুপ করে যায়। দেখতে দেখতে সেই কম্পিটিশনের দিনটা চলেই আসে। সেখানে বিভিন্ন স্কুলের বিভিন্ন টিচাররা নিজেদের মতো করে নানান রকম শিক্ষণীয় ইভেন্ট দর্শকদের সামনে তুলে ধরে। সেখানে মৌপ্রিয়া এবং তাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং টিচাররাও উপস্থিত ছিল। সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং বাইরের শিক্ষক শিক্ষিকারাও নিজেদের মতো করে একে একে ইভেন্ট প্রদর্শন করছিল। কিন্তু সেই ইভেন্টগুলোর মধ্যে একটা অন্য রকমের ইউনিক ইভেন্ট দেখে ওখানে উপস্থিত সকলেই খুবই আপ্লুত হয়। যে ইভেন্টে একটা মেঘের মতো থিম তৈরি করা হয়েছিল, আর সেই ইভেন্টের নাম লেখা ছিল মেঘের বিদ্যালয়, যেখানে আর্টিফিশিয়াল মেঘ তৈরি করা হয়েছিল। আর ওই মেঘের মধ্যে থেকে আবছাভাবে একজন শিক্ষিকা এবং বেশ কিছু ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছিল। তাদের কারোরই মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু সেই শিক্ষিকার এবং ছাত্রছাত্রীদের গলার আওয়াজ সকলেই শুনতে পাচ্ছিল। সেই শিক্ষিকা খুবই সুন্দরভাবে সমস্ত বাচ্চাদেরকে পড়াশোনা শেখাচ্ছিল এবং পড়াশোনাতে উৎসাহিত করছিল। এরকম মেঘের মধ্যে বিদ্যালয়ের থিম বেস সকলেরই ভীষণ পছন্দ হয়। আর সেখানে উপস্থিত জর্জেরা ওই ইভেন্টটাকেই উইনার হিসেবে ঘোষণা করবে বলে ঠিক করে ফেলে। ইভেন্ট শেষ হলে মেঘের মধ্যে থেকে বৈশাখী বাইরে বেরিয়ে আসে।
আর বৈশাখীর সঙ্গে থাকে প্রতিবন্ধী ছাত্রছাত্রী। তাদের মধ্যে কারোর পা ছিল না, কারোর হাত ছিল না, আবার কেউ চোখে দেখতে পায় না, আবার কেউ বা কথা বলতে পারে না। এরকম প্রতিবন্ধী বাচ্চাদেরকে এক জায়গায় করে মেঘের স্কুল তৈরি করে তাদেরকে আনন্দের মধ্যে দিয়ে শিক্ষাদান করার আইডিয়া সকলেরই খুবই পছন্দ হয়। আপনার মতো ট্যালেন্টেড প্রতিভাবান শিক্ষিকার আমাদের সমাজে খুবই প্রয়োজন। আপনাকে দেখে অনেক কিছুই শেখার আছে। আপনি বাচ্চাদেরকে শিক্ষার প্রতি অনেক উৎসাহিত করে তুলেছেন। আজকে আমাদের অনুষ্ঠানের উইনার হলেন মিস বৈশাখী। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা 2 মাসের মধ্যে আপনার চাকরির ব্যবস্থা করে দেব। সেই সাথে আমরা এই 3 লক্ষ টাকা দিয়ে আপনাকে পুরস্কৃত করতে চাই। এভাবেই বৈশাখী তার মেঘের স্কুলের আইডিয়ার জন্য খুবই ফেমাস হয়ে যায়। সকলেই বৈশাখীকে অনেক অনেক অভিনন্দন জানাতে থাকে। সেদিনের পর থেকে বৈশাখীর জীবন পুরোপুরি পাল্টে যায়। তাদের পরিবারের আর্থিক স্থিতি ফিরে আসে আর বৈশাখী খুবই ভালো চাকরিও পায়। এভাবে তাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকে না।